আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা আনন্দ পাঠ বইয়ের দ্বিতীয় নম্বর যে গল্পটা আছে নয়াপত্তন, এটা আমি তোমাদেরকে পড়াবো। খুবই মজার একটা গল্প। তোমরা গল্পটা ভালো করে শুনবো, তাহলে তোমাদের গল্পটা জানা হয়ে যাবে। দেখো, এটা কার লেখা? জহির রায়হানের লেখা নয়াপত্তন। দেখো, নয়াপত্তন এটা কার লেখা তাহলে? জহির রায়হানের লেখা। আসলে নয়া মানে নতুন, নয়া মানে নতুন, অনেক গ্রামীণ ভাষায় বলা হয় নয়া। এবং পত্তন, দেখো পত্তন মানে কিন্তু সূচনা। পত্তন মানে কোনো কিছুর আরম্ভ বা কোনো কিছুর সূচনা। তাহলে নয়াপত্তন মানে কি? তাহলে নতুনের সূচনা, নতুন কিছু সূচনা করা, নতুন কিছু করে দেখানো। তো জহির রায়হানের লেখা এটা। এখানে দেখো একটা সোনু পণ্ডিতের স্কুল লেখা আছে। এইটা আসলে মেইন, কিন্তু এখানকার কাহিনীর মধ্যে গল্প, খুব মজার একটা গল্প। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। তার মানে সোনু পণ্ডিত ভোরের ট্রেনে গ্রামে ফিরে এলেন। নুজো দেহ, নুজো মানে কি জানো? কুজো দেহ, ওই যে বাঁকা হয়ে হাঁটে না, এরকম। নুজো দেহ মানে একটু বাঁকা হয়ে চলা আর কি। যারা চলে তাদের দেহটা একটু নুজো থাকে, মানে কুজো থাকে। রুক্ষ চুল, তো রুক্ষ মানে কি? খসখসে, তাই না? খসখসে চুল। তেল না দিলে চুলের যেরকম হয়, এরকম খসখসে চুল। মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। সারা মুখে মুখময় মানে পুরো মুখে বার্ধক্যের জ্যামিতিক রেখা। জ্যামিতিক রেখা তো জানো তোমরা, অনেক লম্বা লম্বা দাগ টানা হয় যেগুলো, এগুলো জ্যামিতিক রেখা, তাই না? যেমন এই যে দাগ দিলাম, এগুলো জ্যামিতিক রেখা। এখন আমি যে কোনো দিকে দাগ দিলে ওগুলো কি হবে? এগুলো জ্যামিতিক রেখা। যখন মানুষ বয়স হয়ে যায় তখন কিন্তু তার শরীরের মধ্যে এরকম মানে কুঁচকানো চামড়া মানে হয়, তৈরি হয়, ভাঁজ তৈরি হয়, এবং ভাঁজে ভাঁজে একটা করে রেখার মতো মনে হয়। তাহলে বলছে মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা। এই যে এটা হলো শূন্য পণ্ডিত, ওকে? এটা হলো শূন্য পণ্ডিত। তাহলে তার মুখে বার্ধক্যের জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। মানে অনেক আশা নিয়ে, ভরসা নিয়ে তিনি শহরে গিয়েছিলেন। তো ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন দাঁড় করাবেন স্কুলটাকে। তার ইচ্ছা ছিল তিনি নতুন করে তার স্কুলটাকে দাঁড় করাবেন। আবার শুরু করবেন গাঁয়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশা, কিন্তু আশার মুখে ছাই। আশার মুখে ছাই, এটা একটা বাগদারের মতো। আশার মুখে ছাই মানে হলো কি? তার আশা ভেস্তে গেছে। মানে তার আশাটা পূরণ হয়নি। কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য। না চৌধুরীরা, না সরকার। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকই খেলেন সোনু পণ্ডিত। স্কুলের শিক্ষা সংক্রান্ত শিক্ষা বিভাগ, সেখানে তিনি গিয়েছিলেন। কিন্তু তিনি ধমক খেলেন। মানে তাকে কোনো সহযোগিতা দেওয়া হলো না। শিক্ষা বিভাগের বড় সাহেব শমশের খান বলেন, রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো খরচ। চিন্তা করছো? বাস্তব কিন্তু এটাই, বুঝছো? যে রাজধানীতে কি করেন, যে শিক্ষা বিভাগের বড় সাহেব তিনি দুইটা নতুন হোটেল খুলবেন, তারপরে আবার সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিবেন, 20 লাখ টাকা লাগবে সেখানে। এটা মজার ব্যাপার, জানো তোমরা? এই যে ঢাকা শহরে যে অনেক বড় বড় স্কুলগুলো দেখা যায়, অনেক জায়গায় অনেক স্কুল আছে, তো বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো, এখানে অনেক টাকা লাগে আর কি, অনেক খরচ। তো স্কুল কিন্তু একটা বড় বিজনেস হয়ে গেছে এখন ঢাকা শহরের জন্য। এই জন্য বড় বড় শিক্ষা কর্মকর্তাদের এই রিলেটেড ব্যক্তিরাই কিন্তু ঢাকা শহরে বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলগুলো বা অন্যান্য স্কুলগুলো তৈরি করছে। ফান্ডে এখন আদলা পয়সা নেই সাহেব। তার মানে স্কুল ফান্ডে, স্কুলের জন্য ফান্ড, সেখানে কোনো টাকা পয়সা নেই। সব টাকা শেষ হয়ে গেছে। শিক্ষা বিভাগের বড় সাহেব শমসের খান বললেন এই কথাটা। অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। মানে আমাদের এসে বারবার জ্বালাতন করবেন না। পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন। এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি, যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত। তো হেড মাথায় সেখান থেকে বেরিয়ে চলে এলেও একেবারে আশা হারাননি তিনি। ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, চৌধুরী সাহেব নিশ্চয়ই দিবেন। তো তিনি মনে করলেন যেহেতু সরকার সাহায্য দিল না, তাহলে যেহেতু চৌধুরী সাহেব তো বিখ্যাত একজন ব্যক্তি, তো তিনি হয়তো তাদেরকে সাহায্য দিবেন। এককালে তো চৌধুরী সাহেবের সহযোগিতা পেয়েই না স্কুলটা দিয়েছিলেন শূন্য পণ্ডিত। তার মানে এই চৌধুরী সাহেব একসময় তাকে সহযোগিতা করেছিল, তিনি গ্রামে স্কুলটা করতে পারছিলেন। সে আজ বছর 25 আগের কথা, সেটা 25 বছর আগের ঘটনা। তখন এই স্কুলটা হয়েছিল। আশপাশে 2-4 গায়ে স্কুল বলতে কিছুই ছিল না। লেখাপড়া কাকে বলে তা জানতো না গায়ের লোক। তখন সবেমাত্র এন্ট্রান্স পাশ করেছিলেন সোনু পণ্ডিত। এন্ট্রান্স মানে প্রবেশিকা পরীক্ষা, মানে বর্তমানে যে এসএসসি পরীক্ষা, এটাকে এন্ট্রান্স বলা হয়। মানে মেট্রিক পরীক্ষা। তো তিনি এন্ট্রান্স পাশ করেছে। তো সোনু পণ্ডিত 22 বছরের জোয়ান ছেলে, একদম যুবক ছেলে, মেট্রিক পাশ করছেন, এন্ট্রান্স পাশ করেছেন। চৌধুরীরও তখন যৌবনকাল ছিল।
চৌধুরী ছিল যৌবনকাল। গাঁয়ে থাকতেন তখন চৌধুরী সাহেব। গাঁয়ে থেকে জমিদারি তদারক করতেন। তাহলে এই চৌধুরী সাহেবের এক গ্রামে জমিদারি ছিল। গ্রামে থেকে তিনি জমিদারি দেখতেন। সব অবসর সময়ে তাস, পাশা আর দাবা খেলতেন বসে, বসে। তাহলে এই চৌধুরী সাহেব অবসর সময়ে কি করতেন? তাস খেলতেন, পাশা খেলতেন, দাবা খেলতেন। কথায়, কথায় গাঁয়ে একটা স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সনু পণ্ডিত। তার মানে এই সনু পণ্ডিত কথায়, কথায় যখন এই যে তাস খেলতেছিলেন হয়তো জমিদার সাহেবের সাথে বা যেকোনো এক ফাঁকে তিনি কথায়, কথায় জমিদারের কাছে কথাটা বলেন যে গ্রামে একটা স্কুল প্রতিষ্ঠার তার ইচ্ছা। তো জুলো চৌধুরীর বেশ আগ্রহ দেখালেন। চৌধুরী সাহেব অনেক আগ্রহ দেখালেন। তাহলে চৌধুরীর নাম কি? জুলো চৌধুরী। তো বললেন, "সে তো বড় ভালো কথা। গাঁয়ের লোকগুলো সব গন্ডমূর্খ হয়ে যাচ্ছে।" গন্ডমূর্খ মানে কি? পুরোপুরি মূর্খ। মানে কোনো জ্ঞান বুদ্ধি নেই আরকি, জ্ঞান বুদ্ধিহীন। একটা স্কুলে যদি ওদের লেখাপড়া শেখাতে পারো, সে তো বড় ভালো কথা। কাজ শুরু করে দাও। জুলো চৌধুরী পরামর্শ দিলেন। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলো চৌধুরী। টাকা পয়সা দেননি কিন্তু স্কুলের জন্য তার একটা অনাবাদি জমি এগুলো ছেড়ে দিয়েছিলেন। শহর থেকে ছুতোর মিস্ত্রি, ছুতোর মানে কি? কাঠমিস্ত্রি। কাঠের জন্য যে কাজ করে সেই ছুতোর। তাহলে ছুতোর মিস্ত্রি এনে গুটি কয়েক ছোট, ছোট টুল আর টেবিল তৈরি করে নিয়ে দিয়েছিলেন তিনি। একমাত্র সম্বল ২ টুকরো ধান্য জমি ছিল সনু পণ্ডিতের। মানে ধান্য জমি মানে ধান চাষ করার মতো জমি। তো এইটুকুই তার ২ টুকরো অল্প একটু জমি ছিল সনু পণ্ডিতের। সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। তাহলে এটাই বিক্রি করে তিনি স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন তিনি। ব্যয়ের পরিমাণটা তারই বেশি ছিল। তবু চৌধুরীর নামে স্কুলের নামকরণ করেছিলেন তিনি। নাম দিয়েছিলেন জুলু চৌধুরীর স্কুল। তিনি কিন্তু এই সোনু পণ্ডিতই বেশি ব্যয় করেছিল। আর তার ধানের জমিটা বিক্রি করে দিয়েছিল। দিয়ে সে এগুলো কাজগুলো করেছিল। কিন্তু তিনি চৌধুরীর নামেই স্কুলটার নাম দিয়েছিলেন যে জুলু চৌধুরীর স্কুল। ৮ হাত কাঠের মাথায় মানে একটা কাঠের একটা তক্তা ছিল। সেখানে পেরেক আঠা মানে পেরেক দিয়ে লাগানো ৪ কোণী ফলক। একটা ফলক ছিল, নাম ফলক যে ৪ কোণা একটা ফলক ছিল, নাম ফলক কাঠ দিয়ে বানানো। সেখানে লেখা ছিল জুলু চৌধুরীর স্কুল। আর এই জুলু চৌধুরীর নামটা জ্বলজ্বল করত সকাল বিকেল। মানে ওই স্কুলের একটা সাইনবোর্ড তৈরি করেছিলেন কাঠের মধ্যে। আজও করে, আজও সেই সাইনবোর্ডটা আছে। যদিও আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটা। স্কুলটা নাই, হঠাৎ এক ঝড়ে স্কুলটা মুখ থুবড়ে পড়েছে। আর তার টিনগুলো জং ধরে অকেজো হয়ে গেছে। জং মানে মরিচা। বয়সের বার্ধক্য হেতু। তাহলে হেতু মানে এখানে কারণ বোঝাচ্ছে। বার্ধক্য হওয়ার কারণে মানে স্কুলটার অনেক পুরনো হয়ে গেছে। অনেক দিন হয়ে গেছে। টিনগুলো জং ধরেছে। একদিন ঝড়ে আবার এটা ভেঙে পড়েছে। স্কুলটা ভেঙে পড়েছে। সেটা আবার নতুন করে তুলতে হবে। সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার। সন্ডু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না। জুলু চৌধুরী নিশ্চয়ই দিবেন। কিন্তু ভুল ভাঙল। সাহায্যের নামে রীতিমতো আঁতকে উঠলেন জুলু চৌধুরী। সাহায্য চাইতে গেছে, চিনেই না এমন ভাব করলেন। বললেন, "পাগল! টাকা পয়সার কথা মুখে এনো না কখনো।" দেখছো না কত বড় এস্টাবলিশমেন্ট? এস্টাবলিশমেন্ট মানে প্রতিষ্ঠান। মানে ইংরেজিতে বলে এস্টাবলিশমেন্ট। এস্টাবলিশমেন্ট মানে প্রতিষ্ঠান। তা বলছে, "দেখো আমার কত বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে রেগুলার হাসপাস হয়ে যাচ্ছি। এত বড় প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমি হাসপাস হয়ে যাচ্ছি।" হাসপাস মানে অতি কষ্টে শ্বাস নেওয়া আরকি। কোনরকম ভাবে চলতে পারতেছি। আদলা পয়সা নেই হাতে। মানে আমার তো সামান্য পয়সা নেই। আধুলি পয়সাই নেই। সামান্য পয়সাও নেই। এদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে যাচ্ছে। তার মানে জলি চৌধুরী বলছে যে তার অনেক বড় প্রতিষ্ঠান আছে। সেই প্রতিষ্ঠান চালাতে তার অনেক টাকা খরচ হয়। এখন তার ওইগুলো টাকা দেওয়ার সময় নেই। সোনু পণ্ডিত বুঝলেন গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক। তার চান না চৌধুরী সাহেব। কেউ চান না। না চৌধুরী না সরকার কেউ না। অগত্যা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দু চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে, খুঁটে মানে কোনা বা প্রান্ত। লুঙ্গির খুঁটে চোখের পানিটা মুছে নিলেন। খুঁটে মানে প্রান্ত বা কোনা, লুঙ্গির কোনায়। গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিল তার অপেক্ষায়। গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে অনেক আগ্রহী হয়ে তার জন্য অপেক্ষা করতেছিল। ফিরে আসতে জিজ্ঞাসা করলো, "কি পণ্ডিত? টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব?" "না।" গম্ভীর গলায় উত্তর দিলেন সনু পণ্ডিত। "চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা। ১ পয়সাও আর পাইবা না তার কাছ থেকে। সেই আশা ছাইরা দাও।" পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। ম্লান মানে মনমরা হয়ে যাওয়া। সব লোকগুলো যেন ম্লান হয়ে গেল। বুড়ো হাসমত বলল, "আমাগো সেইলা পইলাগুলো বুঝি মূর্খ থাকবো? মানে আমাদের ছেলেমেয়েরা এখন মূর্খ থাকবে। তার কি করবার আছে কও? আমি তো আমার সাধ্যমতো করেছি।" আস্তে বলল সনু পণ্ডিত।
বুড়ো হাসমত বলল, তুমি আর কি করবা পণ্ডিত? তুমি তো এমনি বহুত করছো, বিয়ে করো নাই, শাদী করো নাই, সারা জীবনটা কাটাইছো এই স্কুলের পিছনে, তুমি আর কি করবা? তার মানে শূন্য পণ্ডিত স্কুলের জন্য তার সংসার জীবনও তৈরি করেন নাই। দুপুরে তপ্ত রোদে তখন খা খা করছিল মাঠঘাট প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিলেন কোনো রাখাল। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘশূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া। আমাগো বাপ দাদা ১৪ পুরুষে কোনোদিন লেখাপড়া করে নাই। তার মানে কে বলল? আমিন ব্যাপারী। আমিন ব্যাপারী বলল, আমাদের বাপ দাদারা ১৪ পুরুষে কোনোদিন লেখাপড়া করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে। আমাগো ছেলেপেলেরাও তাই করব, লেখাপড়ার দরকার নেই। তা মন্দ কও নাই ব্যাপারী। তাকে সমর্থন জানালো মুন্সি আকরম হাজী। কে সমর্থন জানালো? মুন্সি আকরম হাজী। লেখাপড়ার কোনো দরকার নেই। আমাগো বাপ দাদা লেখাপড়া কারে কয় জানতোই না। বাপ দাদায় জানতো না, দেখে বুঝি আমাগো ছেলাপোলা গুলোও কিছু জানবো না। ইতা কিতা কও মিয়া? তকু শেখ রুখে উঠলো ওদের ওপর। তখন তকু শেখ এটা বলে উঠলো, ইতা কিতা কও মিয়া? মানে এটা তুমি কেমন কথা বলছো? শূন্য পণ্ডিত বলল, আগের জমানা চইলা গেছে মিয়া। এই জমানা হইছে লেখাপড়ার জমানা। মানে এখন লেখাপড়ার দিন, হ্যাঁ? আগের জমানা আর নাই। যমুনা মানে সময়। আগের সময় শেষ, আগের দিন শেষ। লেখাপড়া না জানলে এই যমুনায় মানুষের কদর হয় না। মানে লেখাপড়া না জানলে এই যুগে মানুষের কোনো দাম থাকে না। তো তোমরা কি কেবল কথা কইবা না কিছু কইরবা? জোয়ান ছেলে তোরা বলি অধৈর্য হয়ে পড়ল। বলল, চৌধুরীরা তো কিছুই দিব না। তা বুঝাই গেল। আর গভর্নমেন্টও? গভর্নমেন্টের কথা রাইখা দাও। গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট। তো গভর্নমেন্টও মইরা গেছে। এখন কি করবা? একটা কিছু করো। হু, কি করবা করো। চিন্তা করো মিয়ারা। বিড়বিড় করে বলল শূন্য পণ্ডিত। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। আশা ছিল আর কিছু না হোক লেখাপড়া শিখে অন্তত কাচারির পিয়ন হতে পারবে। আর কিছু না হোক লেখাপড়া শিখে হয়তো কি করতে পারবে? কাচারির পিয়ন হতে পারবে। আগের যুগে যখন জমিদার প্রথা ছিল তখন জমিদারদের বিভিন্ন অঞ্চলে কাচারি বাড়ি ছিল। তো সেখানে এলাকার যত খাজনা আদায় করা হতো, হিসাব রাখা হতো। সেখানে পিয়নের একটা পোস্ট ছিল। তো তাহলে বলছে কাচারির একটা পিয়নের চাকরি তো পারবে। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যত সব ইয়া হইছে। যাও স্কুল আমরাই দেমু। কারো পরোয়া করি না। না গভর্নমেন্টও না চৌধুরী। বলে কোমরে গামছা আটলো হাসমত। তার মানে হাসমত বলল, আমরা কাউকে কেয়ার করি না। আমরা নিজেরাই স্কুল দিব। বুড়ো হাসমতকে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তোরাবলিও লাফিয়ে উঠল। বলল, টিনের ছাদ যদি না দিবার পারি অন্তত সনের ছাদ তো দিবার পারমু একটা। মানে টিন দিয়ে যদি না পারি, ছন মানে শন, যে গ্রাম অঞ্চলে যে ঘর বাড়ি বাঁধার জন্য ছনের ঘর ছিল আগে। তো বলছে ছন দিয়ে ঘর দিব। কি মিয়ারা? হ ঠিক, ঠিক কথাই কইছো আলির পো। গুঞ্জরণ উঠল চারদিকে। গুঞ্জরণ মানে গুনগুন ধ্বনি। আলির পো মানে আলির ছেলে। হাসমত বলল, মোক্ষম প্রস্তাব। মোক্ষম মানে যথাযথ। মোক্ষম মানে যথাযথ। হাসমত বলল, মোক্ষম প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। ছনের ছাদই দিমু আমরা। ছনের ছাদ দিতে কয়াটি ছন লাগবো? কি পণ্ডিত চুপ করে রইলা কেন? কও না। কমপক্ষে ৩০টা লাগবো। কমপক্ষে ৩০টা লাগবো। মুখে মুখে হিসাব করে দিল শূন্য পণ্ডিত। তকু বলল, ঘাবড়াবার কি আছে? আমি ৩টা দিমু তোমাগরে। তার মানে ৩০টা লাগবো। মুখে মুখে হিসাব করে দিল শূন্য পণ্ডিত যে ৩০টা লাগবে। ৩০টা আটি হলেই ছন দিয়ে উপরে ছাদটা দেওয়া যাবে। তকু বলল, ঘাবড়াবার কি আছে? আমি ৩টা দিমু তোমাগরে। আমি ২টা দিমু পণ্ডিত। আমারটাও লিস্টি করো। এগিয়ে আসলো কদম আলী। তোরা বলল, আমার কাছে ছন নাই। ছন দিবার পারবো না আমি। আমি বাঁশ দিমু গোটা ৭ কুড়ি। তার মানে সে বাঁশ দিবে। বাঁশও তো ৭-৮ কুড়ির কম লাগবো না? হ ঠিক ঠিক। সবাই সায় দিল ওর কথায়। ২ দিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। বাঁশ এলো, ছন এলো। তার সঙ্গে বেতও এলো বাঁশ আর ছন বাঁধবার জন্য। আবার অনেকে বেতও দিল এই বাঁশ ছন বাঁধবার জন্য। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল শূন্য পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। আমিন ব্যাপারী এতক্ষণ চুপচাপ ভাবছিল। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাকরিয়ে বলল সে, জিনিসপত্র তো জোগাড় কইরাছ মিয়ারা, কিন্তু যারা গতর খাইটব তাগরে পয়সা দিব কে? হ্যাঁ তাই তো। কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। এটা কে বলছে? আমিন ব্যাপারী বলছে। হঠাৎ হো হো করে হেসে উঠলেন শূন্য পণ্ডিত। এটা বুঝি একটা কথা হইল? নিজের কাম নিজে কর্মু, পয়সা আবার কে দিব? বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি। বললেন, নাও নাও মিয়ারা শুরু করো। হু শুরু করো মিয়ারা, বলল তকু শেখ। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপাট থেকে টেনে নিয়ে এলো তোরা। হু টান মারো না মিয়ারা, টান মারো। হু মারো জোয়ান হেইয়ো, সাবাস জোয়ান হেইয়ো।
টান মারো, টান মারো। আস্তে, আস্তে এত তরবর করলে হয়? বলল বুলির বাপ, হু, কামের মানুষ হেইয়ো, আপনা কাম হেইয়ো, টানো, টানো। যেকোনো কাজ এভাবে করলে কিন্তু দেখবা খুব দ্রুত আগায়া যায়। মরা চৌধুরী হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো। হঠাৎ খিলখিলিয়ে হেসে উঠল তোরাব আর তকু। তার চৌধুরীর নামেও স্লোগান দিয়ে দিছে। হাসলো সবাই। খক, খক করে কেশে নিয়ে বুড়ো হাসমত বলল, মরা গভর্নমেন্ট কইলা না মিয়ারা? মরা গভর্নমেন্ট কইলা না? মরা গভর্নমেন্টও হেইয়ো, গভর্নমেন্টের লাশ হেইয়ো, টান, টান। তার মানে তারা গভর্নমেন্টকে নিয়েও তারা স্লোগান দিল। করম মাঝি চুপ করে এতক্ষণ বলল, ফুর্তিছে কাম করো মিয়া, সিন্নি পাকাইবার বন্দোবস্ত করিগা। তার মানে করম মাঝি আবার বলতেছে তোমরা ফুর্তিছে কাম করো। মানে খুবই হাসি খুশি মজা করে কাম করো, আমি সিন্নি পাকাইবো, খিচুড়ি পাকাবে আর কি। বাহবা, মাঝির পো বাহবা। সবাই তাকে বাহবা দিল। চালাও ফুর্তি। কলকণ্ঠে চিৎকার উঠল চারদিক থেকে। পাটারের বাড়ি রোগা লিকলিকে বুড়ো কাদের বক্সটাও এসে জুটেছে সেখানে। এই যে কাদের বক্স, সেও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমেন ব্যাপারীর ভ্রু কুঁচকালো। আমেন ব্যাপারীর ভ্রুগুলো একটু বাঁকা হয়ে কুঁচকে গেল। কি বক্স আলী? সিন্নির গন্ধে তাই আইছো বুঝি? কয়দিনের উপাস? তাকে বলল কি খিচুড়ির গন্ধে চলে আইছো নি? যতদিনের ওই, তোমার তাতে কি? ব্যাপারীর কথায় ক্ষেপে উঠল কাদের বক্স। এত দেমাক দেহ কেন মিয়া? উপাস কেডা না থাকে, তুমিও থাকো, সকলে থাকে। ঠিক ঠিক, তপু সমর্থন করলো তাকে। চৌধুরীরা ছাড়া আর সকলে একাধ বেলা উপোস থাকে। এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাবড়ে কইবার পারবো জীবনে একদিনও উপোস থাকে নাই। হ, তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরা বলল, কি মিয়ারা, কিতা নিয়া তর্ক করো তোমরা? বেড়াটা ধরো, টান মারো। আমি স্কুলের জন্য বেড়া তৈরি হয়ে গেছে। হু, মারো জোয়ান হেইয়ো, চৌধুরীর লাশ হেইয়ো, মরা চৌধুরী হেইয়ো। আহারে চৌধুরী রে! খিলখিলিয়ে হেসে উঠল সবাই একসঙ্গে। আকরম হাজী রুষ্ট হলো এদের উপর। আকরম হাজীর একটু মেজাজটা গরম হয়ে গেল এদের উপরে। তো এত বাড়াবাড়ি, রুষ্টর বিপরীত কিন্তু তুষ্ট। তুষ্ট মানে খুশি হওয়া, আর রুষ্ট মানে রাগ করা আর কি। এত বাড়াবাড়ি ভালো না মেয়েরা, এত বাড়াবাড়ি ভালো না। এখনো চৌধুরীর জমি চাষ করে ভাত খাও তোমরা, আরে নিয়ে অত বাড়াবাড়ি ভালো না। চাষ করি তো মাগনা চাষ করি নাকি মিয়া? তোরা রেগে উঠল ওর কথায়। পাল্লায় মাইপা অর্ধেক ধান দিয়ে দেই তারে। তার মানে তারা চৌধুরী গ্রামে থেকে চৌধুরীর জমি চাষবাস করে খায়। তো পাক্কা অর্ধেক, বলল কাদের। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা। শেষ বানটা দিয়ে চালের উপর থেকে নেমে এলেন সোনু পণ্ডিত। তার মানে শেষ বানটা দিয়ে চালের উপর থেকে নেমে আসলো সোনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিৎকার করে উঠল কর্মক্লান্ত চোখগুলো। সৃষ্টির আনন্দ, সেটা যেন এক সৃষ্টির আনন্দ। কদম আলী বলল, গভর্নমেন্টেরও আর চৌধুরীরা আইনা একবার দেখাইলে ভালো হইব পণ্ডিত। সাগরে ছাড়াও চলবার পারি আমরা। হ, সাগরে ছাড়াও চলবার পারি। ঘাড় বাঁকালো সোনু পণ্ডিত। একটু দূরে সরে গিয়ে বটগাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তকু শেখের। ৮ হাত লম্বা কাঠের উপর পেরে কাটা একটা ফলক। আগের যে সাইনবোর্ডটা ছিল, কাঠের সাইনবোর্ডটা, তার উপর জলু চৌধুরীর নামটা জল করে সকাল বিকাল। ওইটা আর এহেনে কেন, বলল তকু শেখ। ওইটারে ফালায় দে খালে। চৌধুরী খালে ভাসুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করলো তোরাব। তোরাব আবার নিষেধ করলো, থাম থাম ফালাইস না, এদিকে আন। কালো চারকোনি ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেললো তোরাব আলী। তারপর বুড়ো হাসমতের কলকে থেকে একটা কাঠ কয়লা তুলে নিয়ে অপটু হাতে, অপটু মানে অদক্ষ হাতে, কি যেন লিখলো সে ফলকটার উপরে। সোনু পণ্ডিত জিরস ছিল বসে বসে। বলল, ওইখানে কি লেখবার আছো আলীর পো? কিতা লেখবার আছো ওইখানে? পইরা দেখো না পণ্ডিত, পইরা দেহ। ৮ হাত লম্বা কাঠের উপর পেরে কাটা ফলকটাকে যথাস্থানে গেড়ে দিল তোরাব। তোরাবের বাপের নাম কিন্তু আলী। উদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদু সরে পড়লেন পণ্ডিত। লেখা সোনু পণ্ডিতের স্কুল। এটা পরেই বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙ্গা হয়ে উঠল তার। সে তো বয়স হয়ে গেছে। তার মুখটা একটু লজ্জা পেল, লজ্জার মুখটা লাল হয়ে গেল। বিড়বিড় করে বললেন, ইতা কিতা কইরাছো আলের পো? ইতা কিতা কইরাছো? ঠিক কইরেছে, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসলো বুড়ো হাসমত। লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে সোনু পণ্ডিতের। তার মানে স্কুলটা তৈরি হয়ে গেল। তাহলে জহির রায়হান হলো ১৯৩৫ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। যেহেতু আমাদের এমসিকিউ নাই, এই জন্য পড়ার দরকার নেই হয়তো এগুলো। তার গুরুত্বপূর্ণ উপন্যাসগুলো হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গোলা নদী, এগুলো তার লেখা। আর তার একমাত্র গল্পগ্রন্থ নাম সূর্যগ্রহণ। তো তার চলচ্চিত্রগুলো হলো জীবন থেকে নেওয়া, কাচের দেয়াল, তারপরে হলো তো মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য গ্রন্থ স্টপ জেনোসাইড, বার্থ অফ নেশন, এগুলো তার লেখা। মুক্তিযুদ্ধের সময় তার বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে তিনি নিখোঁজ হন।
পাঠ পরিস্থিতি দেখো, গল্পটি পাকিস্তান শাসনামলের পটভূমিতে লেখা। গল্পে দেখা যায় এন্ট্রান্স পাস শূন্য পণ্ডিতের গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য জমিদারের সহায়তায় একটা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ঝড়ে জরাজীর্ণ স্কুলটি ভেঙে গেলে পণ্ডিত সহ গ্রামবাসী সংকটে পড়েন। গ্রামের অবস্থা সম্পন্ন ব্যক্তি জুলু চৌধুরী কোনো সাহায্য করতে রাজি হন না। আশপাশে গ্রামেও স্কুল নেই। এ অবস্থায় সবাই সিদ্ধান্ত নেন একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পুনর্নির্মাণ করবেন এবং সন্ধ্যার মধ্যে তারা স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন। আবার তাদেরই উৎসাহে চাষী তোরাব আলী স্কুলের নামের ফলকে আগের নামের পরিবর্তে লেখেন শূন্য পণ্ডিতের স্কুল। সবাই মিলে আমাদের জন্য ভালো কাজ করতে চাইলে যেকোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব। আর সে কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও। গল্পটি সেই ইঙ্গিতই দেয় যেন। তাহলে এভাবে তোমরা এটা গল্পটা ভালো করে পড়বা, তাহলে কিন্তু তোমরা যেকোনো প্রশ্ন লিখতে পারবা। তো সেক্ষেত্রে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো। ভালো থেকো।